হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এ 10 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্কগুলি রয়েছে তার কোষে দেখি 10.2-এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো, কোষে দেখি 10.2-এর 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে কাজটি শুরু করলে কতদিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতি হিসেব করি। এখানে বলা হচ্ছে দেখো, তোমরা যদি কোষে দেখি 10.1-এর অঙ্কগুলো করো তাহলে দেখবে সেখানে হচ্ছে দুটো সম্পর্ক ছিল, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে হচ্ছে 3টে সম্পর্ক রয়েছে। এখানে দেখো কী রয়েছে, একটা হচ্ছে জনসংখ্যা, একটা হচ্ছে সময় দৈনিক কত ঘন্টা করে কাজ করছে সেটা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। তার ভিতরে দেখো জনসংখ্যাটা আরেকবার দেওয়া রয়েছে, সময়টা আরেকবার দেওয়া রয়েছে, তাহলে দিন সংখ্যাটা তোমাকে হচ্ছে বের করতে হবে। তাহলে হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের 3টে সম্পর্ক হবে, সেই সম্পর্কের ভিত্তিতে হচ্ছে অঙ্কগুলো সমাধান হবে। চলো তাহলে 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, যে প্রথমে হচ্ছে জনসংখ্যা, তারপর হচ্ছে দৈনিক কাজের সময় সেটা হচ্ছে ঘন্টা, আর হচ্ছে সময় হচ্ছে দিন সংখ্যা। তাহলে হচ্ছে 1 নম্বর অঙ্কটা প্রথমে আমরা কী লিখব, অঙ্কগুলো করার সময় গণিতের ভাষার সমস্যাটি হলো এটা লিখে নেব। এবার হচ্ছে আমরা কী লিখবো দেখো, 3টে সম্পর্ক। তাহলে হচ্ছে আমি বাম দিকে কী লিখছি দেখো, প্রথমে কী রয়েছে জনসংখ্যা, লোকসংখ্যা বা জনসংখ্যা, তাহলে লিখো জনসংখ্যা। আর একদিকে কী রয়েছে দৈনিক কাজের সময়, তাহলে হচ্ছে দৈনিক কাজের সময়, ব্র্যাকেট হচ্ছে কি ঘন্টা। আর একদিকে কী রয়েছে দেখো দিন সংখ্যা। এবার হচ্ছে যেটার জন্য যে ঘরে যা রয়েছে সেটা বসে দেখো, প্রথমে কি দেখো 14 জন লোক, তাহলে জনসংখ্যা কত 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করে, তাহলে দৈনিক কাজের সময় ঘন্টা 4 ঘন্টা, কতদিন লাগে 15 দিন লাগে। পরে দেখো 24 জন লোক, তাহলে জনসংখ্যার ঘরে 24 বসিয়ে দাও, 7 ঘন্টা করে কাজ, 7 ঘন্টা, এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এবার হচ্ছে দেখো, আগে হচ্ছে আমরা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক করছিলাম। যদি তোমরা পার্ট 1-এর ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কোষে দেখি 10.1-এর অঙ্কগুলি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, এবং কোষে দেখি 10.1-এর পার্ট 1-এর অঙ্কটা তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে কেন সরল সম্পর্ক হয়, কীভাবে ব্যস্ত সম্পর্ক হয় সেটা সুন্দরভাবে বোঝানো রয়েছে। তাহলে দেখো প্রথমে কী রয়েছে, আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক করব। এর আগে কিছু দুটো সম্পর্ক করে দিচ্ছিলাম, এখানে হচ্ছে সম্পর্ক করার সময় কী করবো, যেখানে হচ্ছে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি তার সঙ্গে একবার প্রথমটার, তার সঙ্গে একবার মিডিলেরটার। তাহলে প্রথমে জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক করবো, দেখবো সরল না ব্যস্ত। আর একবার দেখবো দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক, সরল না ব্যস্ত। প্রথমে হচ্ছে আমরা এটার সঙ্গে সম্পর্ক করি, এটাকে আমি হচ্ছে এখন ঢেকে দিই। তাহলে দেখো 14 জন লোক ধরো কোনো কাজ করছে, সেখানে হচ্ছে 15 দিন সময় লাগছে। তুমি যদি সেই কাজটা করতে হচ্ছে লোক সংখ্যা বাড়িয়ে দাও, অর্থাৎ 24 জন করে দাও, ধরো বেড়ে গেল লোক সংখ্যা, কী হলো বাড়িয়ে দিলে। ধরো তোমাদের ঘর করছে, সেখানে হচ্ছে যদি 14 জন করে হচ্ছে তুমি লাগাও শ্রমিক, তাহলে 15 দিন সময় লাগে। কিন্তু তুমি যদি 14 জনের জায়গায় 24 জন করে শ্রমিক নিয়োগ করো, তাহলে কী হচ্ছে তোমাদের কাজটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কী হচ্ছে, এদিকে বাড়ছে, এদিকে কী হচ্ছে কমছে। তাহলে কী সম্পর্ক, জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক রয়েছে। কী সম্পর্ক, আমাদের ব্যস্ত সম্পর্ক। এবার এটা হয়ে গেল, এবার আমি এটাকে ঢেকে দেবো। তাহলে দেখো, এবার হচ্ছে 4 ঘন্টা করে যদি তুমি কাজ করো তাহলে হচ্ছে 15 দিন লাগে, কিন্তু তুমি যদি 7 ঘন্টা করে কাজ করো, বাড়ির কাজ রয়েছে যেখানে শ্রমিকরা যদি 4 ঘন্টা করে কাজ করতো তাহলে হচ্ছে 15 দিন সময় লাগছিল, কিন্তু তুমি বললে যে না 4 ঘন্টা করে কাজ হবে না, তোমাকে 7 ঘন্টা করে কাজ করতে হবে, অর্থাৎ কাজের সময় বাড়িয়ে দিলে বাড়ছে। তাহলে দেখো কাজের সময় যদি বাড়ে তাহলে কী হবে, দিন সংখ্যা কিন্তু কমে যাবে। দিনের সংখ্যা কি 4 ঘন্টার জায়গায় যদি 7 ঘন্টা করে কাজ করে তাহলে কী হবে, দিন হচ্ছে কমছে, এদিকে বাড়ছে এদিকে কমছে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে দুটোই আমাদের কী সম্পর্ক হলো, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি অতএব জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার দৈনিক কাজের সময় ও দিন সংখ্যার মধ্যেও ব্যস্ত সম্পর্ক রয়েছে।
তাহলে কী হলো, যেখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটার সঙ্গে হচ্ছে দুটো সম্পর্ক হচ্ছে আমরা বের করতে হবে। তাহলে দেখো এখানে দেখো আমরা সমানুপাতটা লিখবো না, ডাইরেক্ট হচ্ছে যেটা আমাকে বের করতে হবে, কী বের করতে হবে, দিন সংখ্যা। এখানে যেটা নিচে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটা এখানে আমি লিখবো কি নির্ণয়, যেটা এখানে থাকবে নির্ণয় দিন, এখানে দিন সংখ্যা রয়েছে, তাহলে অতএব নির্ণয় দিন সংখ্যা দেখো যদি ব্যস্ত সম্পর্ক, এই জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী ব্যস্ত সম্পর্ক, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমাদের এই যে সংখ্যাগুলো প্রথমে কী রয়েছে 14 তারপরে 24, এখানে আমরা যেরকম রয়েছে সেরকমই লিখবো 14/24। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে যেরকম রয়েছে সেরকম লিখবো, আর সরল সম্পর্ক হলে কী হবে, আমি নিচেরটা উপরে লিখবো উপরেরটা নিচে লিখবো, এটা হচ্ছে পার্থক্য। গুণচিহ্ন দিয়ে দাও। এটা দেখো দৈনিক কাজের সময়ের মধ্যে দিন সংখ্যার কী সম্পর্ক রয়েছে, এটাও ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কী হলে কী হবে, এটা হচ্ছে আমাদের যেরকম রয়েছে সেরকম, ব্যস্ত হলে যেরকম রয়েছে সেরকম 4/7 গুণিত এখানে কী রয়েছে 15, গুণিত 15 বসিয়ে দাও। তাহলে কাটাকাটি করো, যদি কাটাকাটি করো 7 দিয়ে কাটো 7 দুগুণে 14, 2 দিয়ে কাটো 12 দুগুণে 24, 4 দিয়ে কাটো 3 4 12, 3 5 15, তাহলে কত হচ্ছে দেখো 5 দিন, কত হচ্ছে 5 দিন কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে কত দিন হচ্ছে উত্তর, আমাদের হচ্ছে 5 দিন কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে অতএব দিয়ে আমরা কী লিখতে পারবো, অতএব তোমরা বই থেকে ভালো করে লক্ষ্য করো যে কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন, তাহলে কি লিখবো 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কাজটি 5 দিনে শেষ করবেন। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, যে সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠার 25টি করে লাইন আছে, প্রতি লাইনে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। এখানে বলা হচ্ছে সুভাষ কাকার একটি বই রয়েছে, যে বইয়ের পৃষ্ঠা হচ্ছে 105টি, সেখানে প্রতি পৃষ্ঠায় হচ্ছে 25টি। এই যে একটা বই রয়েছে সেখানে ধরো এই একটা পৃষ্ঠা হচ্ছে এরকম হচ্ছে 1 লাইন 2 লাইন 3 4 5 এরকম করে হচ্ছে 25টা লাইন রয়েছে, আর এই যে একটা লাইনে হচ্ছে 8টি করে শব্দ রয়েছে। যদি এরকম হয় প্রতি পৃষ্ঠায় হচ্ছে কি 25টা লাইন হচ্ছে 8টি করে শব্দ হয়, তাহলে হচ্ছে সেই বইটা 105 পৃষ্ঠার হয়। পরবর্তী কন্ডিশন কী বলা হয়েছে দেখো, যদি 30টি করে লাইন, এখানে যে 25টা করে লাইন ছিল সেখানে যদি 30টা করে লাইন থাকতো এবং যদি প্রতি লাইনে 8টি জায়গায় 10টি করে শব্দ থাকতো, তাহলে বইটা কত পৃষ্ঠার হতো। তাহলে কী হতো, বইটা দেখো আমাদের পৃষ্ঠার সংখ্যা কমে যেত। তাহলে হচ্ছে কীভাবে আমরা করবো দেখো, প্রথমে হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটা লিখবো, কী হচ্ছে এখানে পৃষ্ঠা সংখ্যা, লাইন আর কি শব্দ সংখ্যা রয়েছে। তাহলে প্রথমে কী লিখবো দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। কত নম্বর অঙ্ক আমাদের এটা, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো। প্রথমে কী রয়েছে দেখো, আমাদের হচ্ছে পৃষ্ঠা সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে লাইন সংখ্যা লিখব, কি লাইন সংখ্যা, প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা লিখতে পারো। লাইন সংখ্যা একদিকে হচ্ছে শব্দ সংখ্যা, শব্দ সংখ্যা হচ্ছে, আর একটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা। এখানে দেখো, এখানে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা লিখতে পারো, প্রতি লাইনে শব্দ সংখ্যা তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো কী রয়েছে দেখো, 25টি করে লাইন রয়েছে, প্রতি লাইনে শব্দ রয়েছে 8টি, তাহলে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 105টি। কিন্তু কী বলা হয়েছে, আর একটা কন্ডিশনে কী বলা হয়েছে দেখো, প্রতি হচ্ছে 30টি করে যদি লাইন থাকে, প্রতি লাইনে যদি 10টা করে শব্দ থাকে, তাহলে পৃষ্ঠা সংখ্যা কত হবে। তাহলে দেখো এটা আমাদের কী সম্পর্ক হচ্ছে দেখো, তোমরা প্রথমে হচ্ছে আমরা মাঝখানটা ঢেকে দেবো। এটা দেখো, ধরো একটি বই হচ্ছে 25টা যদি লাইন থাকে, সেখানে হচ্ছে 105 পৃষ্ঠার বইটা ছাপানো যায়, কিন্তু যদি সেই বইটাতে 25টার জায়গায় যদি 30টা লাইন থাকে, ধরো এই যে খাতাটা রয়েছে, তুমি যদি এই একটা খাতা হচ্ছে 25টা করে লাইন লিখো, তাহলে হচ্ছে তোমার হচ্ছে ধরো কোনো একটি প্রজেক্ট লিখছো, সেখানে 105 পৃষ্ঠার প্রজেক্টটা হবে। কিন্তু তুমি যদি একটা এই পৃষ্ঠারে প্রত্যেকটা পৃষ্ঠায় 25টার জায়গায় 30টি করে লাইন লিখো, তাহলে কী হবে, পৃষ্ঠা সংখ্যা কিন্তু কম লাগবে। এদিকে কী হচ্ছে দেখো, বাড়ছে, এদিকে কী হচ্ছে আমাদের কমবে। তাহলে হচ্ছে কী সম্পর্ক, এটা হচ্ছে আমাদের ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। বাড়ছে কমছে আলাদা হলো কী হয়, ব্যস্ত সম্পর্ক। এবার দেখো প্রতি লাইনে ধরো এই যে লাইন আমি লিখেছি, এখানে ধরো 8টা করে শব্দ লিখেছি, যদি 8টা করে শব্দ লিখে থাকি তাহলে হচ্ছে 105 পৃষ্ঠা হয়।
আমি আগেরটা এটা ভুলে যাবো। এখন ধরো এটা লাইন ফাইন কিছু কোনোটা কিছু নাই, এটা আমি ভুলে যাব। এখানে দেখো শব্দের সঙ্গে পৃষ্ঠা, তাহলে একটি লাইনে যদি 8টা করে শব্দ থাকে তাহলে 105 পৃষ্ঠার হয়। কিন্তু যদি তুমি এই লাইনে 8টির জায়গায় 10টি করে শব্দ লিখতে লাগলা, তাহলে কী হবে, পৃষ্ঠার সংখ্যা কী হবে, কমে যাবে। যদি একটা লাইনে 8এর জায়গায় 10টা করে শব্দ লিখো, তাহলে কী হবে, প্রত্যেকটা লাইনে 2টো করে শব্দ বাড়তে থাকলে পৃষ্ঠার সংখ্যা কিন্তু অলরেডি কমবে। তাহলে হচ্ছে এদিকে গিয়েছে, এদিকে দেখো এখান থেকে কি বাড়ছে, এদিকে কী হবে, কমবে। বাড়বে কমবে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা হচ্ছে আমাদের কী সম্পর্ক, দুটো ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব দিয়ে আমরা কী লিখতে পারি, অতএব লাইন সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার শব্দ সংখ্যার সঙ্গে কি এবার পৃষ্ঠা সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যার মধ্যেও ব্যস্ত সম্পর্ক রয়েছে। এটা হয়ে গেলে আমি কী বের করবো, দেখো পৃষ্ঠার সংখ্যা। তাহলে আমি কী লিখবো, এই যে পৃষ্ঠা সংখ্যাটা রয়েছে তার আগে নিম্ন পৃষ্ঠা সংখ্যা বসিয়ে দেবো। অতএব নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা কী হয়েছিল, দেখো এই লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠার সংখ্যা কী সম্পর্ক হচ্ছে, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কী হয় বললাম, যেরকম রয়েছে সেরকম আমি লিখে দেবো 25/30 গুণিত এটার সঙ্গে এটা শব্দের সংখ্যা পৃষ্ঠা সংখ্যার মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত, যেরকম রয়েছে সেরকম 8/10 গুণিত কত রয়েছে 105 বসিয়ে দাও। দাদা 5 দিয়ে যদি আমাদের কাটাকাটি করে দেখো, 5 5 আমাদের হচ্ছে 25, 5 6 হচ্ছে আমাদের 30। আবার যদি আমরা 2 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবার দেখো 5 দিয়ে যদি কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2, 3 দিয়ে হচ্ছে 105কে 5 আগে 6, 3 দিয়ে কাটছে, 3 3 9 থাকছে কত, 1 5 3 5 15, তার কত হচ্ছে 35 আর 2, 35 দুগুণে কত 70 পৃষ্ঠা। তাহলে দেখো কত পৃষ্ঠার বইটা হতো, তাহলে হচ্ছে আমাদের 70 পৃষ্ঠার কিন্তু বইটা হতো। তাহলে আমরা উত্তরটা লিখবো কি, দেখো অতএব প্রতি পৃষ্ঠায় ত্রিশটি করে লাইন এবং প্রতি লাইনে 10টি করে শব্দ থাকলে বইটি 70 পৃষ্ঠার হতো। বইটি কত পৃষ্ঠার হতো, 70 পৃষ্ঠার হতো। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেলে। এবার আমরা দেখে নেব কয় নম্বর অঙ্ক, দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কী বলেছে, দেখো একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পূর্ণ 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। কী বলা হচ্ছে, দেখো 14 দিনে হচ্ছে 540 বিঘা জমি চাষ করতে হবে, কিন্তু প্রথম 4 দিনে হচ্ছে 5টি ট্রাক্টর হচ্ছে 120 বিঘা জমি চাষ করলো। বাকি কতটুকু থাকলো, আর বাকি সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে। এখানে দেখো 4 দিনে হচ্ছে 5টি ট্রাক্টরে 120 বিঘা জমি চাষ করলো, কিন্তু তোমাকে বলে দেওয়া রয়েছে যে 14 দিনে চাষ করে কমপ্লিট করতে হবে। বাকি কতদিন থাকলো, 4 দিন কাজ হয়ে গেছে আর 10 দিন, বাকি জমি কতটুকু থাকলো 540 বিয়োগ 120, তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কী লিখবো, দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো কয় নম্বর অঙ্ক আমাদের, এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো কী হচ্ছে, দেখো গণিতের ভাষার সমস্যাটি হলো, প্রথমে কী রয়েছে, দেখো জমির পরিমাণ কী রয়েছে, বিঘা। বই দেখে তোমরা ভালো করে লক্ষ্য করো, জমির পরিমাণ আরেকটা কী রয়েছে, দেখো আরেকটা কী রয়েছে, দিন সংখ্যা। আর কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, আর একটা কী রয়েছে, দেখো ট্রাক্টর সংখ্যা, কি ট্রাক্টরের সংখ্যা।
জমির পরিমাণ দেখো, প্রথমে হচ্ছে পরের কন্ডিশনটা এখানে আগে হবে। 120 বিঘা জমি চাষ করেছে কত, 4 দিনে 5টি ট্রাক্টরে। কিন্তু আমাকে চাষ করতে হবে কত, 540 বিঘা। কিন্তু 120 বিঘা আমাদের কমপ্লিট হয়ে গেছে, 540 বিয়োগ 120 বিয়োগ করে কত হচ্ছে দেখো, 0 2 4, 420 বিঘা জমি রয়েছে। আর দিন সংখ্যা কত রয়েছে দেখো, আমাকে 14 দিনে কাজটি কমপ্লিট করতে হতো, কিন্তু 4 দিন কাজ করেছে, থাকছে কত, 10 দিন। তাহলে কতটি ট্রাক্টর। তাহলে দেখো এবার হচ্ছে আমরা সম্পর্কটা বের করবো। সম্পর্কটা বের করার সময় কী করবো দেখো, মাছটা আমরা ঢেকে দিলাম। তাহলে দেখো 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগে। কিন্তু তাহলে যদি 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগে, তাহলে হচ্ছে 420 বিঘা জমি চাষ করতে কী লাগবে, বেশি ট্রাক্টর লাগবে। তোমার যদি বেশি জমি হয় তাহলে ট্রাক্টর সংখ্যা কী হবে, বাড়বে। তাহলে কি এখানে হচ্ছে এদিকে কী হচ্ছে দেখো, এদিকে হচ্ছে বাড়ছে, এদিকে আমাদের কী হচ্ছে, বাড়বে। তাহলে দুই দিকে যদি বাড়ে আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে কী সম্পর্ক, সরল সম্পর্ক। এবার এটা দেখবো, দিন সংখ্যা। 4 দিনে জমিগুলো চাষ করতে হচ্ছে 5টি ট্রাক্টর লাগে। কিন্তু তুমি যদি 10 দিনে জমিটা চাষ করো, ধরো কিছু পরিমাণ জমি রয়েছে, সেখানে তুমি যদি 4 দিনে চাষ করতে চাও, তাহলে হচ্ছে 5টি করে ট্রাক্টর নিয়োগ করলেই 4 দিনে চাষ হয়ে যাবে। কিন্তু তুমি চাইলে যে না আমি 4 দিনে চাষ করবো না, আমি হচ্ছে 10 দিনে জমিগুলো চাষ করবো। 10 দিনে যদি জমিগুলো চাষ করো তাহলে কি ওই ট্রাক্টর সংখ্যা কম লাগবে। দিন সংখ্যা যদি বাড়িয়ে দাও তাহলে ট্রাক্টর সংখ্যা কম লাগবে। তো যদি 5টি ট্রাক্টরে যদি 10 দিন কাজ করতো তাহলে জমি কিন্তু অনেক বেশি চাষ করে ফেলতো। তাহলে কি হচ্ছে, এদিকে হচ্ছে বাড়ছে, এদিকে কি হচ্ছে, কমছে। তাহলে দিন সংখ্যা ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, আর হচ্ছে জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আবার দিন সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যার কি হচ্ছে, ট্রাক্টর সংখ্যার, দিন সংখ্যার হচ্ছে কি, ট্রাক্টর সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। একটা সরল সম্পর্ক হচ্ছে, একটা ব্যস্ত। আমরা কি লিখবো, নির্ণয় ট্রাক্টর সংখ্যা। আমরা কি বের করতে হবে, ট্রাক্টরের সংখ্যা। তাহলে অতএব নির্ণয় ট্রাক্টর সংখ্যা। এবার দেখো জমির পরিমাণ হচ্ছে ট্রাক্টর সংখ্যার মধ্যে কি সম্পর্ক ছিল, সরল সম্পর্ক। যদি সরল সম্পর্ক হয় তাহলে কিন্তু উল্টিয়ে যায়, তাহলে 420 বাই হচ্ছে 120। কিন্তু এই দিন সংখ্যা ট্রাক্টরের মধ্যে কি সম্পর্ক দেখো, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক যেরকম রয়েছে সেরকম, 4/10 গুণিত 5। কাটাকাটি করো, এ শূন্যর সঙ্গে এ শূন্য কাটলো, 4 দিয়ে কাটো, 3 4 12, 3 14 আমাদের হচ্ছে 42, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 7টি ট্রাক্টর। 7টি ট্রাক্টর। তাহলে অতএব দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো, সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে। এখানে দেখো, এখানে হচ্ছে তোমাদের একটু বোঝার জিনিস রয়েছে। তোমার হচ্ছে 5টি ট্রাক্টরে হচ্ছে তোমার নিয়োগ করা হয়েছে, কিন্তু তোমাকে যদি নিম্ন ট্রাক্টর সংখ্যা আমার কত বের হলো, 7টি হচ্ছে নিয়োগ করলে হচ্ছে ঠিক সময় কাজটি শেষ হবে। কিন্তু তুমি অলরেডি হচ্ছে কি হচ্ছে 5টি ট্রাক্টর নিয়োগ করে ফেলেছো, তাহলে আর কটি ট্রাক্টর তোমাকে নিয়োগ করতে হবে, 2টি ট্রাক্টর। কেউ যদি উত্তর এখানে 7টি লিখে দাও তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। তোমাকে হচ্ছে 7টি ট্রাক্টর যদি হয় তাহলে তোমার সময় মতো কাজটা শেষ হবে, কিন্তু তুমি অলরেডি কিন্তু 5টি ট্রাক্টর নিয়োগ করে ফেলেছো। তাহলে বাকি আর থাকলো কয়টি, 7 বিয়োগ 5 সমান হচ্ছে 2টি ট্রাক্টর নিয়োগ করতে হবে। অতএব সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর 7 বিয়োগ 5 সমান 2টি ট্রাক্টর লাগবে। তাহলে 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে, ত্রৈরাসিক পদ্ধতি লিখি। এখানে দেখো কী বলা হয়েছে যে 30 জন লোক 15 দিনে হচ্ছে 3/7 হচ্ছে রাস্তা সারান।
কিন্তু হচ্ছে যদি আরও 10 জন লোক নিয়োগ করে, অর্থাৎ 30 জন ছিল আর 10 নিয়োগ করে, তাহলে 40 জন। বাকি রাস্তা কত? দেখো মোট রাস্তা যদি 1 হয় তাহলে তার ভিতরে 3/7 কিন্তু সারিয়ে ফেলেছে, থাকছে কত? 7 বিয়োগ 3 সমান হচ্ছে 4/7। 4/7 সারাতে আর কতদিন সময় লাগবে? তাহলে দেখো প্রথমে আমরা কী লিখবো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বাকি কাজের পরিমাণটা আমরা লিখে নেব। তাহলে দেখো 4 বাকি কাজ তোমার কি মোট কাজ যদি আমার 1 অংশ হয় তার ভিতরে কাজ হয়েছে দেখো বিয়োগ 3/7 কিন্তু হয়ে গেছে, তাহলে বিয়োগ 3/7। তাহলে দেখো 7 আমার লসাগু হচ্ছে 7-এর সঙ্গে তাহলে কী হচ্ছে 1 গুণ, তাহলে 7 বিয়োগ 3। দেখো এখানে কিছু না মানে 1 রয়েছে, তাহলে এই উপরের 1-এর সঙ্গে 1 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি কত হয় 7, তাহলে 7 গুণিত 1 সমান 7 বিয়োগ এই যে 3টা বসে গেলো, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে হচ্ছে 1 দিয়ে গুণ, তাহলে 7 বিয়োগ 3 সমান হচ্ছে 4/7। তাহলে হচ্ছে 4/7 বাকি কাজ রয়েছে। এবার আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে কী রয়েছে দেখো লোক সংখ্যা, আর একদিকে কী রয়েছে দেখো কাজের পরিমাণ, আর একদিকে কী রয়েছে দেখো দিন সংখ্যা। দিন সংখ্যাটা আমাকে বের করতে হবে, তাহলে দিন সংখ্যা। তাহলে দেখো কতজন লোক, প্রথমে 30 জন লোক 15 দিনে, কত দিনে 15 দিনে, তাহলে দিনের করে 15 বসিয়ে দাও, কত অংশ কাজ করে 3/7। আর 10 জন লোক আরও নিয়োগ করা হলো, কতজন লোক ছিল 30 জন, আরও যদি 10 জন নিয়োগ করা হয় তাহলে এখন হচ্ছে কত 30 যোগ 10, 30 যোগ 10 হচ্ছে 40 জন। বাকি কাজ কত রয়েছে দেখো আমি এটা বের করে নিলাম, কত 4/7, কত দিন লাগবে? এবার দেখো ধরো একটি কাজ হচ্ছে 30 জন লোকে যদি করে তাহলে 15 দিন লাগে, সেই কাজটা যদি 40 জন লোককে করে তাহলে কী লাগবে? সময় হচ্ছে দিনটা হচ্ছে কম লেগে যাবে। একটি কাজ ধর যদি একটি তোমাদের ঘর যদি একটি করছো সেখানে হচ্ছে 30 জন করে লোক নিয়োগ করে তাহলে 15 দিন লাগে, কিন্তু তুমি যদি 40 জন করে নিয়োগ করে দাও তাহলে কী লাগবে? কম দিন লাগবে। তাহলে এদিকে কী হচ্ছে দেখো, এদিকে হচ্ছে আমাদের বাড়ছে, কী হচ্ছে বাড়ছে, আর এদিকে কী হচ্ছে আমাদের দেখো কমছে, তাহলে কী হচ্ছে বাড়ছে কমছে, কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবার দেখো এই যে দুটো কাজ রয়েছে 3/7 আর 4/7, এটার ভিতরে কোনটা বড় সেটা তোমাকে বুঝতে হবে। দেখো দুটোর ক্ষেত্রে হর হচ্ছে কি সমান, তাহলে হচ্ছে যেটা উপরে লবটা বড় সেটা হচ্ছে আমাদের বড় ভগ্নাংশ। এখানে তো এখানে কত রয়েছে 3 আর এখানে কত রয়েছে 4, তাহলে বড় কোনটা? এই 4টা বড়, তাহলে আমার নিজ কাজ যে ভগ্নাংশ এটা হচ্ছে বেশি কাজ। তাহলে দেখো 3/7 কাজ করতে যদি 15 দিন লাগে, অর্থাৎ কম কাজ করতে যদি 15 দিন লাগে, এই 3/7 থেকে বেশি যদি কাজ হয় তাহলে সেই কাজটা করতে কী লাগবে? বেশি দিন লাগবে। এখানে কী হচ্ছে দেখো বাড়ছে, এখানে কী হবে আমার বাড়বে। তাহলে কাজের পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে কি সরল সম্পর্ক, আর লোক সংখ্যা দিন সংখ্যার ভিতরে কী রয়েছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে কী লিখতে পারি? অতএব লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে, কাজের পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে কী হচ্ছে দেখো, এটা যদি বাড়ে এদিকেও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক, মধ্যে সরল সম্পর্ক রয়েছে। তাহলে দেখো লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে কী রয়েছে? আমাদের ব্যস্ত সম্পর্ক, কিন্তু কাজের পরিমাণ ও দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তাহলে দেখো নির্ণয়, অতএব নির্ণয় দিন সংখ্যা তোমরা বই দিকে লক্ষ্য করো। আর হচ্ছে আমি যেটা আগের দিকে করেছি দেখো লোক সংখ্যা দিন সংখ্যার ভিতরে কী সম্পর্ক রয়েছে, দেখো লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যার ভিতরে কী রয়েছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে যেরকম রয়েছে সেরকম 30/40, ব্যস্ত সম্পর্ক হলে কী হয়? যেরকম রয়েছে সেরকম 30/40 গুণিত দেখো কাজের পরিমাণ আর হচ্ছে দিন সংখ্যার ভিতরে সরল সম্পর্ক। তাহলে এটা হচ্ছে উল্টে দেবে, 4/7 উপরে 3/7 নিচে, তাহলে 4/7/3/7 গুণিত হচ্ছে 15। এবার দেখো 30/40 গুণিত 4/7 থাকলো, এইটা আমাদের নিচেরটা কী হবে? এরকম যদি থাকে উল্টিয়ে যায়, তাহলে গুণিত 7/3 গুণিত 15 আমার আছে। দেখো এর শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, এর 7-এর সঙ্গে 7 কাটো, এই 4-এর সঙ্গে 4 কাটো, এই 3-এর সঙ্গে 3 কেটে দাও, থাকছে কত? দেখো 15 পড়ে থাকছে আমাদের, কত পড়ে থাকছে? তাহলে 15। এটা কি হচ্ছে
15 কিন্তু দিন কিন্তু অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? অতএব বই দিকে লক্ষ্য করো এবার, যে তাহলে রাস্তাটি বাকি অংশের সাথে কতদিন সময় লাগবে? রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা কিন্তু অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? এখানে বলা হচ্ছে পাম্পের ক্ষমতা, একবার বলা হচ্ছে 5 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, একটা হচ্ছে 7 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। যত অশ্ব ক্ষমতা বেশি হবে তত হচ্ছে সেই কাজটা তাড়াতাড়ি করতে পারবে এবং বেশি পারবে। তাহলে এটা যদি 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে, তাহলে 7 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 63,000 লিটার জল কত সময় তুলতে পারবে? তাহলে আমরা কী লিখব? প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হলো 5 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে কী রয়েছে দেখো, পাম্পের ক্ষমতা। কী রয়েছে? পাম্পের ক্ষমতা। তারপর কী রয়েছে দেখো, জলের পরিমাণ। একটা কী রয়েছে? জলের পরিমাণ। জলের পরিমাণ কিসে রয়েছে দেখো? লিটারে রয়েছে, তাহলে লিটার। পাম্পের ক্ষমতা কী রয়েছে? অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। আর একটা কী রয়েছে দেখো, সময়। সময় হচ্ছে কি? ঘন্টা। সময় ও ব্যাকেট হচ্ছে কি? ঘন্টা। দেখো আমি দাগ দিয়ে দিলাম। এখানে পাম্পের ক্ষমতা প্রথমে কী রয়েছে দেখো, 5 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টা সময় তোলে। এবার আরেকবার কী রয়েছে দেখো, বই থেকে লক্ষ্য করো, 7 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 63,000 লিটার জল তুলতে কতটা সময় লাগবে? এবার দেখো আমরা সম্পর্কটা বের করব। 5 অশ্ব ক্ষমতাযুক্ত একটি পাম্প কী হচ্ছে, কিছু পরিমাণ জল যে তুলছে সেটা হচ্ছে 8 ঘন্টা সময় লাগছে। কিন্তু যদি 7 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প, অর্থাৎ অশ্ব ক্ষমতা যদি বেশি হয়, অর্থাৎ কাজ করার ক্ষমতা বেশি, তাহলে কী হলো, সময় কিন্তু কমে যাবে। তাহলে কী হবে, এটা হচ্ছে বাড়ছে, এটা কমছে। কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। যদি বাড়ছে আর কমছে কী সম্পর্ক হয়, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তারপর কি রয়েছে দেখো, 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু 63,000 লিটার জল তুলতে কী হবে, বেশি সময় লাগবে। যত বেশি জল হবে তত কী হবে, সময়ও বেশি লাগবে। এটা দুই দিকেই বাড়ছে। তাহলে কী সম্পর্ক? এটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক। অতএব পাম্পের ক্ষমতা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার জলের পরিমাণ ও সময়ের মধ্যে কি সরল সম্পর্ক রয়েছে। একটা ব্যস্ত সম্পর্ক, একটা হচ্ছে সরল সময়। আমাকে কী বের করতে হবে দেখো, নির্ণয় সময়। তাহলে লিখবো অতএব নির্ণয় সময়। কী রয়েছে দেখো, পাম্পের ক্ষমতার সঙ্গে কি সময়ের কি ব্যস্ত সম্পর্ক। তাহলে কী রয়েছে, 5/7 ব্যস্ত হলে কী হয়, যেরকম রয়েছে সেরকম। আর দেখো জলের পরিমাণ হচ্ছে সময়ের মধ্যে সরল সম্পর্ক, তাহলে এটা উল্টিয়ে যাবে। 63,000/36,000 গুণিত কত রয়েছে, 8। বসে দাও। এই 3টে শূন্য, এই 3টে শূন্য আমার কেটে গেল। এবার দেখো কী হচ্ছে, যদি 7 দিয়ে কাটো 7 9 63, 9 দিয়ে কাটলে 4 9 36, 4 দিয়ে কাটলে 4 2 8, 5 2 কত হচ্ছে 10। তাহলে হচ্ছে 10 কি, এটা হচ্ছে ঘন্টা। এবার তাহলে কী হচ্ছে, উত্তর কত হচ্ছে আমাদের 10 ঘন্টা। তাহলে অতএব কী রয়েছে দেখো, বই থেকে লক্ষ্য করো, 7 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? 7 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা
সময় লাগবে। তাহলে দেখো ক্লাস 8-এর কোষে দেখি 10.2-এর 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু আজকের এই ভিডিওতে সমাধান করে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই 6 দাগ থেকে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেব। ধন্যবাদ।